আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়ের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর এখানে আমার চাউল শেষ হয়ে গিয়েছে, তাই আমি চাউলটা রিফিল করে নিব। তার জন্য আর কি আমি চাউলটা নিয়ে নিয়েছি। আর প্যাকেটটা আমি খুলে নিলাম। এক বস্তা এখানে 25 কেজি চাউল আছে। আর চাউলের প্যাকেটটা ভালোভাবে খুলে নিলাম। খুলে নিয়ে আমি এই যে বালতির ভিতরে রেখে দিচ্ছি। এটা কি টপ বড় আর কি বালতির মতো, সেটার ভিতরে রেখে দিব। তা আমি ওটার ভিতরে তেজপাতা দিয়ে নিয়েছি। তেজপাতা দিয়ে নিলে তাহলে পোকাটা হয় না, তার জন্য। আর আমার এই যে 25 কেজি চাউল আমার 1.5 মাসের বেশি চলে যাবে। আর যেহেতু এখন রোজার মাস আরও বেশি যাবে, কারণ আমরা ভাত বেশি আমাদের খাওয়া হয় না। আমাদের 3 বেলায় সারাদিনে আমার আধা কেজি চাউল হলে আমাদের 3 বেলা 4 জনের হয়ে যায়। আমাদের ভাত খুবই কম লাগে। আর আমরা চাউল খাই, এক সিদ্ধ চাউল খেতেই আমরা খুবই পছন্দ করি। ভাতটা নরম হয়, তার জন্য আমরা শক্ত ভাত খেতে পারি না, তার জন্য এক সিদ্ধ চাউলটাই খাই। আর এই চাউলটা খেয়ে আমরা খুবই ভালো লাগে আর কি খেতে। আর এখানে বাজার নিয়ে এসেছিলাম কিছু কিছু, যে যা নিয়ে এসেছি সেটা তো দেখিয়ে দিলাম। আর এখানে শাকটা কেটে নিচ্ছি, লাউ শাকটা। আমি রাত্রেবেলা বাজার করে নিয়ে এসেছিলাম দেখি ইফতারির পরে, তার জন্য শাকটা কেমন হয়ে গিয়েছে ভালো লাগতেছিল না দেখে আর কেটে রাখলাম না। সকালবেলা কেটে নিলাম আর কি। তাই যে শাকটা আমি বসিয়ে দিলাম, আর একটু কাঁচামরিচ কয়েকটা আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি শাকটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আবার অন্য কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। ভেজে নিয়ে শাকটা বাগার দিয়ে দিব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, শাকটা বাগারে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন ক্যামেরার সামনে কাজ করলে কী হয়। এই যে আমার এখনই কড়াইও পড়ে যেতেছিল আর খুন্তিও পড়ে যেতেছিল। তা যাই হোক আর কি, ধরলাম খুব কষ্ট করে ধরে। এই যে আমি এখন শাকটাকে সুন্দরভাবে আমি ভেজে নিব। আর শাকটা বাগার না দিলে খেতে ভালো লাগবে না। আর লাউ শাকে একটু রসুন দিলে কিন্তু ভালো লাগে। তো আমার শাশুড়ি মাকে আমি দেখতাম যে রসুন দিত না, সেটাও ভালো লাগতো। শাশুড়ি মা নিজের মার হাতে রান্না কিন্তু খেতে দারুণ লাগে। আর শাকটা আমার বাগার হয়ে গিয়েছে, এখন আমি তরকারি বসিয়ে দিব। তার জন্য আবারও পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম, সঙ্গে আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু আমি দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর আমার শাশুড়ি মায়ের কথা বলি কিছু। আমার শাশুড়ি মা কিন্তু খুবই একটা সরল সোজা মানুষ ছিল, মানে পেঁয়াজ বুঝতো না আর কি আমার শাশুড়ি। তা সে তার বড় মেয়ের কথাই বেশি শুনতো। বড় মেয়ে যেভাবে বলতো সেভাবেই শুনতো। আমার বড় ননাসের কথা, আর বড় ননাসের কথা খুবই শুনতো। আর অনেক সরল সোজা ছিল আমার শাশুড়ি। তা লাস্ট পর্যায়ে যখন স্ট্রোক করছিল আমরা বুঝতে পারিনি, মিনি স্ট্রোক করছিল। মিনি স্ট্রোক করে মানে ব্রেনটা একটু আউলাই গেছিলো আর কি, মানে পাগলের মতো হয়ে গিয়েছিল, শুধু চিলাচিলি করতো সবসময়। তখন আমার মেয়ে ছোটো ছিল। তা যাই হোক, প্রায় 5 বছরের মতো এরকম পাগলের মতো ছিল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তা আমার শাশুড়ি যে পাগলের মতো ছিল, ঘরের ভিতর থেকে তালা মেরে রাখা লাগতো, এরকম মানে অবস্থা হয়ে গিয়েছিল। মানে চলে যেত, ফজরে নামাজটা পড়েই চলে যেত। নামাজ পড়তো, সব কিছুই বুঝতো, সব কিছু বলতে পারতো, কিন্তু সে মানে এমনি চিলাইতো। চিলে বলতো কি যে তার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে, মেয়েকে সাপে কাটতেছে, তার ছেলেকে ধরে বেঁধে রেখেছে, এরকম বলতো আর কি। মানে আমার হাজবেন্ড তো একা ভাই, 5টা বোনের একটা ভাই আর কি, তার সবার আদরের। তাই এরকম আর কি আমার শাশুড়ি খুবই করতো। পানির বোতল ফেলে দিত, বলতো কি এই পানির বোতলটা নিয়ে যান। রাস্তার সাইডে তখন আমাদের বাসা ছিল। তা পানির বোতল নিয়ে ফেলে দিত, ফেলে দিয়ে বলতো কি যে এই পানির বোতলটা নিয়ে যাও, নিয়ে যে আমার ওই ছেলেকে ওখানে বেঁধে রেখেছে, আমার ছেলেকে দিয়ে দিও, আমার ছেলে খাবে, আমার ছেলে অনেক পানি বাসা লাগছে। তারপরে মানে পামুড়ি বিস্কুট এগুলো প্যাকেটে করে বেঁধে বেঁধে ফেলে দিত। এরকম অবস্থা হয়ে গেছিলো। সে মানে কী যে একটা অবস্থা করতো আর কি, অনেক চিলাচিলি করতো, রাত্রে ঘুমাতো না। তারপরে সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। ডাক্তারের কাছে নিয়ে ওষুধ নিয়ে আসলো। ওষুধ নিয়ে আসার পরে ওষুধটা আর কি খাওয়ার পরে শুধু ঘুমাতো, তখন একটু ঠিক হয়ে গেছিলো। তা যখন ভালো হয়ে গেল আর কি, তারপরে আবার স্ট্রোক করলো। স্ট্রোক করার পরে সে মারা গেল। 3 দিন হসপিটালে ছিল, হসপিটালে থেকে তারপরে মারা গিয়েছিল। তাই জন্য সবাইকে বলতেছি সবাই একটু দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ির জন্য জান্নাতবাসী হোক। আমার শাশুড়ি খুবই সরল সোজা একটা মানুষ ছিল। আবারও বলতেছি অনেক ভালো ছিল আমার শাশুড়ি। তো এখানে আমি এই যে রান্নার জন্য তো চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর পটলটা ভালোভাবে কষিয়ে মাছটা দিয়ে সব কিছু দিয়ে আমি চুলায় বসিয়ে রেখেছি। আর রান্নাটা হতে থাক, তার ভিতরে আমি অন্য কাজটা করি। অন্য চুলায় গরম পানি দিয়েছিলাম। এখানে হালিম রান্না করবো। হালিম রান্না করার জন্য আমি এই যে মশলার প্যাকেট নিয়ে নিয়েছি। আর একটা ছোটো প্যাকেট হলো মশলা থাকে, আর বড় প্যাকেটের ভিতরে এই যে চাউল ডালের মশলা থাকে আর কি। তা সেগুলো আমি গরম পানিতে ভিজিয়ে রেখে দিব। আমি প্রায় 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে প্যাকেটে লেখা আছে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে হবে, 15 মিনিট 20 মিনিট ভিজিয়ে রাখলে হবে আর কি, এরকম কিছু লেখা আছে, আমার খেয়াল আসতেছে না। তা যাই হোক, এরকম ভিজিয়ে রেখেছিলাম আমি 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখে। তারপরে আমি তাই এখানে যে তরকারিটা আমার প্রায় হয়ে আসার মতো হয়ে গিয়েছে। তাই এখানে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগতো। আমি এখানে আরেকটা কথা বলি, এটা অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু সবাই এখন খায়, তার জন্য আমি বলতেছি। আমি এই পটলের তরকারি কিন্তু আমার একদম ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে খুবই পটলের তরকারি পছন্দ করে। তা আমি পটলের তরকারিতে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। মানে মনেই হবে না যে আমি একটা সবজি খাচ্ছি, এতটা স্বাদ লাগে। তা আমি একটু দিয়ে দিই, তার জন্য বললাম। আর এখানে হালিমটা রান্না করবো। আর তরকারি রান্না হয়ে গিয়েছিল। হয়ে যাওয়ার পরে আমি নামাজ কালাম পড়ে গোসল করে তারপরে এসে আমি এই যে হালিমটা রান্না করতেছি। আর মাংসটা ভিজছিল না, তার জন্য মাংসটা ভিজেও গিয়েছে। তারপরে যে রান্নাটা বসানোর জন্য আমি পেঁয়াজটা ভেজে একটু ব্রেস্তা উঠিয়ে রাখলাম। আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। আর মশলা দিয়ে দিচ্ছি, অর্ধেকের বেশিটা দিয়ে দিব, প্রায় 2 চামচের মতো রেখে দিব আর কি। আর এখানে গরম মশলা, আদা রসুন জিরার পেস্ট সব কিছু দিয়েছি। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আমি সব কিছু দিয়ে দিব। দিয়ে তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগবে। আর এখানে আমি যে মাংসটা দিয়ে দিব। আর চর্বিটা একটু বেশি নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমি কিন্তু একদমই ভালো মাংসই নিয়েছি, আর সঙ্গে চর্বিও নিয়েছি। তো এইভাবে যদি চর্বিটা বেশি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু হালিমটা খেতে বেশি ভালো লাগে। আর ছোটো ছোটো যদি হাড্ডি হয় তাহলে ভালো লাগে। তা আমি তো গরুর মাংস দিয়ে রান্না করেছি, হাড্ডিও কম। আমি রানের মাংসটা নিয়ে এসেছিলাম। তা কিছুটা মাংস আমি রান্না করেছি, আর কিছুটা মাংস রেখে দিয়েছিলাম। আমি 1 কেজির বেশি মাংস নিয়ে এসেছিলাম হালিম রান্না করবো দেখে। তো এখানে এই মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নিয়ে এখন যে হালিমের মশলাটা আর কি ভিজিয়ে রেখেছিলাম আর কি, ডাল চালের মিশ্রণটা, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে আবারও কষিয়ে নিব। আর এইভাবে যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করতে পারেন এভাবে। আর যারা আর কি রান্না করে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা রান্না করে খান তাদের জন্যই বলতেছি আর কি।
তাই যে আবার আমার ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এখন কষানো হওয়ার পরে আমি এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে। আর গরম পানিটা আমি এখানে 5 কাপ দিয়েছি। আর অনেকে 4 কাপই দেয়, যারা একটু ঘন বেশি খায় তাদের জন্য বলতেছি। আর আমি তো এই 5 কাপ দিয়েছি, দিয়ে আমি রান্নাটা ভালোভাবে করে নিব। আর রান্নাটা এভাবে করলে আর যখন ঠান্ডা হয়ে যাবে না তখন কিন্তু আরও শুকিয়ে যাবে, তার জন্য আর কি। আর এই যে দেখেন প্রায় কিন্তু রান্না শেষের পথে। আর কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর তার জন্য একটু আমি ভিজে ভিজে রেখেছি। আর এখানে এই যে মশলা যতটুকু ছিল ততটুকু দিয়ে দিব, দিয়ে একদমই লো আছে, মানে যতক্ষণ পর্যন্ত চুলাটা অফ হবে না একদম লাস্ট পর্যায়ে সেরকম করে চুলার জাল দিয়ে তারপর রেখে দিতে হবে। আর যে ব্রেস্টটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তা আমি এখানে বাগার দিব না, দেখে বাগার দিলে খেতে বেশি ভালো লাগে, তা বাগারটা দেওয়া হয় নাই। তা আমি ব্রেস্টটা দিয়ে এরকম করে একদমই আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে যে ফিরে আসলাম, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এখন আমি উপরে একটু সাজিয়ে নিব, লেবু স্লাইস দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর একটু ঠান্ডা হলে তারপরে আমি বাটিতে বেড়ে দিব, যেহেতু আমাদের দোকানের ম্যানেজারকে দেওয়া হবে আর বাসায় আমরা খাবো তার জন্য। তা সেটার কাজ শেষ করে চলে আসলাম। এখন কাপড় গুছাতে, কাপড়টা গুছিয়ে নিব। আর ইফতারি টাইমটাও প্রায় হয়ে গিয়েছে, এখন ইফতারি করবো। তা কিছুটা কাজ গুছিয়ে রাখতেছি, কারণ ইফতারির পরে আর কাজ করতে ভালো লাগে না, তার জন্য আমি কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে তারপরে আমি ওয়ার্ড্রোবে রেখে দিব। তা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপু ভাইয়ারা, আবারও বলতেছি। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তা এইভাবে মানুষের জীবন চলে যায়। আর কি বলবো, যে আমার শাশুড়ির কথা বলতেছিলাম, সে আমার শাশুড়ি আল্লাহ তো তাকে নিয়ে গিয়েছে। তা এখন সবাই যার যার মতো আছে। আমার ননাসেরা আমাদের বাসার পাশেই থাকে, বেশি দূরে থাকে না, তারা কাছাকাছি থাকে, যেতে হয়তো 5 মিনিট লাগে রিক্সায় গেলে। তা যাই, মাঝে মাঝে যাই, তারাও আসে আমার বাসায়, এখন অন্যরকম সম্পর্ক। আর তখন রেগুলার আসতো আমার ননাসের, রেগুলার আসতো আমার শাশুড়িকে দেখার জন্য। এখন আর রেগুলার আসে না, এখন মাঝে মাঝে আসে আর কি। তো যাই হোক, সবাই ভালো আছে। আর আপনারাও সবাই ভালো থাকবেন, রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা করবেন। এখন যেহেতু পরিস্থিতি খুবই খারাপ, ছিনতাই, চুরি, ডাকাতি এগুলো কিন্তু বেশি হচ্ছে, এগুলোর প্রতি খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। হাতে থেকে কিন্তু মোবাইল নিয়ে চলে যাচ্ছে, খুবই একটা অবস্থা খারাপ আমাদের এখানে। বলে আমার হাজবেন্ড সেদিন বলতেছিল যে এই একজনের মোবাইল হাতে থেকে নিয়ে হোন্ডায় বসে আর কি, বাইকে বসে একজন পিছনে আর একজন সামনে, যে চালাচ্ছে সে তো চালাচ্ছে, আর যে পিছনে বসে আছে সে মোবাইলটা হাতে থেকে নিয়ে গেল, নিয়ে তারপরে যে হোন্ডাটা টান দিয়ে চলে গেল। তা এরকম পরিস্থিতি এখন দেশের, খুবই অবস্থা খারাপ। সবাই ভালো থাকবেন, আর সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক। আর আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো শুধু পড়তে ইচ্ছা করে। আর সবার ভিডিও ফুল ওয়াচ করি, সবাই আমার ভিডিও ফুল ওয়াচ করবেন, আমি বিশ্বাস করি সবাই আমার ভিডিও ফুল ওয়াচ করবে ইনশাল্লাহ। কারণ কি, যে ভিডিও সবার যার যার চ্যানেল আছে সে সবাই বুঝে যে আমার চ্যানেলের ক্ষতি আমি করবো না, তার জন্য বলতেছি যে সবাই আমি জানি যে ফুল ওয়াচ করে। এখানে মানে ভুল বোঝার মতো কাউকেই নাই যে ভুল বুঝবো, যে কারণ সবারই চ্যানেল আছে, সবাই বুঝে যে আজকে আমার চ্যানেলে আমি যদি ভিডিও ফুল ওয়াচ না করি তাহলে আমার চ্যানেলটার ক্ষতি হবে আর কি। তার জন্য বলতেছি যে সবাই ফুল ওয়াচ করে, এটা বুঝি। আমিও কিন্তু সবার ভিডিওই দেখি। আমি হয়তো বড় কমেন্ট করতে পারি না, সুন্দর কমেন্ট করতে পারি না, এটা সত্যি কথা, যে আমি সুন্দর করে কমেন্ট করতে পারি না, কিন্তু সবার ভিডিও কিন্তু আমি দেখি। আর ছোটো করে আমি কমেন্ট করি, আর ছোটো করে কমেন্ট করলেই বুঝবেন যে অবশ্যই আপনার ভিডিওটা আমি দেখেছি। আমার চ্যানেল আছে, আমি তো বুঝবো যে আমার চ্যানেলে আমি ক্ষতি করবো না, আমি ওই চিন্তা করেই কিন্তু আমি ভিডিওটা দেখে শেষ করি। আপনারা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।